চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে গ্রেফতার ৮৬। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমান্ড সেন্টার। ম্যাথ শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। সিটি আইডিয়ালের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব। কেন্দ্রীয় ব্যাংকে মেলেনি অভিযুক্ত ২৫ জনের লকার। বাকিদের বিষয়ে আবারও হবে অভিযান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরানো হলো ধানমন্ডি ৩২ নম্বরের বেসমেন্টের পানি। আজও ইট রড নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংবাদ আরও থাকছে। ফুটপাত পেরিয়ে প্রধান সড়কও হকারদের দখলে। ওভারব্রিজেও হাঁটাচলা দায়। উচ্ছেদে মিলছে না সমাধান। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর বাসায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এদিকে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। হামলার ঘটনা এবং অভিযানে এখন পর্যন্ত গাজীপুরে ৮৬ জন গ্রেফতার হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রোববার বিকেলে গাজীপুর সদর থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ মুহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ এবং আরও ২ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ফ্যাসিস্টের দোসরদের বিচার দাবি করেন ছাত্রনেতারা। প্রত্যেকের এই বিচার চাই। অবশ্যই যে তারা যে হত্যা চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে হামলা করেছে, এদেরকে ফাঁসির বিচার চাই। মোজাম্মেলের বাসায় ডেকে নিয়ে গিয়ে যে আমাদের ছাত্রদের উপর যে হামলাটা করা হয়েছে এবং এটা যারা করছে এদের এগেইনস্টে মামলা করছি আমরা। পুলিশ জানায় পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল তৎপর রয়েছে। জনগণকে শান্তি ও স্বস্তি দিতেই যৌথ বাহিনীর এই অভিযান। এক্ষেত্রে ফ্যাসিস্টদের চোখ রাঙানি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। আমাদের কাছে ইনফরমেশন আছে গাজীপুরকে কেন্দ্র করে যারা পতিত সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে যারা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না। যারা এই জনগণকে অশান্ত করতে চায়, জনগণকে অস্বস্তি করতে চায়, জনগণকে ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার রাত থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। বিকেলে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথ বাহিনীর টিম বের হয়ে নগরীতে টহল শুরু করে। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধীদের ধরতে চট্টগ্রাম ও খুলনা সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। যতদিন দেশ থেকে শয়তান নির্মূল না হয় ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের গ্রেফতার করার কথাও জানান তিনি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, বিশ্বে যেসব দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। রাজধানীতে ভিন্ন অনুষ্ঠানে এসব বলেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সারা দেশে শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে চলছে এ অভিযান। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরের ঘটনায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে। ডেভিল মানে কি?
শয়তানেরই তো টার্গেটই নেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, দেশের পতিত সরকারের সাথে বিপ্লবে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে না। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা এদেরকে রিফর্ম করতে, আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও শক্ত অবস্থানে নিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শুধু টোকাই ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মুখে বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে ভারতের সাথে যোগাযোগ করছেন বলে মন্তব্য করেন তারা। তারা আরও বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন প্রলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সরকারের ভিতর, আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে 12 দলীয় জোট। সেখানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেই তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। প্রধান উপদেষ্টার কথা এই উপদেষ্টা মণ্ডলীর সকলের সিদ্ধান্তের কথা কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবেরও সমালোচনা করেন গয়েশ্বরচন্দ্র রায়। কুইন্স পার্টি যেমন 111 ছিল, এমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না? তারা জন্মগ্রহণ করিলে, তারা সাবালক হইলে, তাতে বেশি সাবালক হওয়ার দরকার নাই, নির্বাচনী প্রার্থীদের আরও 3 বছর বয়স কমে দেয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার খুলেছে সরকার। পুলিশ, সেনাবাহিনী সহ প্রতিটি বাহিনীর প্রতিনিধির অংশগ্রহণে গঠিত এই সেল সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। আমরা বলছি যে কিছু কিছু জায়গায় ছিনতাই বেড়ে গেছে, কিছু কিছু ডাকাতিও কিছু কিছু জায়গায় বেড়েছে, কিন্তু আপনি কোন দেখেন এই 5 বছরের মধ্যে সবচেয়ে কম। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে আমরা ফিগারটা দিয়েছি 5 বছরের মধ্যে সবচেয়ে কম। 4 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ম্যাথস শিক্ষার্থীরা। সে সময় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হাইকোর্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় আহত হয় 20 জন। মানিক শিকদারের রিপোর্ট। 4 দফা দাবি আদায়ে রাজধানী শাহবাগ অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের তোপের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। হাইকোর্ট এলাকা উত্তাল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে বারবার তাদের সাথে প্রতারণা করেছে সরকার। শিক্ষার্থীরা এখন আশ্বাস চায় না, আমরা এখন দুই পক্ষ কথা বলবো যেন আমাদের দাবি
এখানেই রেজুলেশন আকারে পোস্ট করা হবে। 7 দিনের একটা টাইম নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, 7 দিনে কতদিন সেটা আমরা একটু জানতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। আমাদের এই সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ছি না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পূর্বশত্রুতার জেরে রাজধানী সায়েন্স ল্যাবে এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল 4টার দিকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ থেমে থেমে এই সংঘর্ষ চলে। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এই ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত 25 কর্মকর্তার নামে লকার খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার অভিযান শেষে এমনটাই জানিয়েছেন দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। বলেন যে 25 জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে এসেছিল দুদকের টিম, তাদের নামে পাওয়া যায়নি কোনো লকার। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী অভিযান চালাবে দুদক। এখন পর্যন্ত মোট 272টি সেফ ডিপোজিট লকারের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন দুদকের অভিযানে পূর্ণ সহযোগিতা করা হবে। ব্যাংকের সেফ ডিপোজিট লকার কি অপ্রদর্শিত অর্থের গোপন ভাণ্ডার? বাংলাদেশ ব্যাংকের লকারে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বিপুল সম্পদের খোঁজ মেলার পর থেকেই জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লকারের তথ্য যেহেতু পুরোপুরি গোপন থাকে, তাই সাধারণ গ্রাহকের মুখোশ পরে দুর্নীতিবাজরাও এখানে অবৈধ সম্পদ জমা রাখছেন কিনা তা খতিয়ে দেখার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এটি হয়ে থাকলে ব্যাংকের লকারে স্বর্ণের পাশাপাশি মিলতে পারে বিপুল বিদেশি মুদ্রা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ব্যাংকিং ব্যবস্থায় সেফ ডিপোজিট হিসেবে পরিচিত লকার সার্ভিস ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি যে কেউ নির্দিষ্ট ভাড়ায় স্বর্ণালংকার, দলিল, দানপত্র, ব্যাংকের কার্ড, পাসপোর্ট, ব্যবসার চুক্তিনামা সহ নগদ অর্থ লকারে রাখতে পারেন। গ্রাহকেরা লকারে কি রাখছেন তা ব্যাংক কর্মকর্তারা জানেন না। অনেকটা সুইস ব্যাংকের মতো গোপন থাকে গ্রাহকের সম্পদ। যেহেতু এটা গোপনীয় জন্য আপনি আপনার স্বর্ণ বলেন, টাকা বলেন, আপনি রাখতেই পারেন। ফেডারেল ব্যাংক এবং বিদেশি দুই একটা ব্যাংক আছে, সেখানে কিন্তু ভোল্ট আছে এবং আমি মনে হয় সেখানে আরো বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের 3টি লকার খুলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পান দুদক কর্মকর্তারা। এরপর থেকেই আলোচনায় আসে লকার সার্ভিস। দেশের সব ব্যাংকেই এই লকার সার্ভিস রয়েছে, যা নাগরিকেরা ব্যবহার করছেন। এসব লকারে কি আছে তা আড়ালেই থেকে যাচ্ছে। দুর্নীতিবাজরা অপ্রদর্শিত অর্থ এসব লকারে রাখছেন কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। বা টাকা পয়সা ব্যাগে করে নিয়ে যাওয়া, সুটকেসে করে নিয়ে যাওয়া, বালিশের নিচে রাখা, এগুলি থেকে শুরু করে লকারকে ব্যবহার করা, সব কিছুই তারা করেছে তাদের সম্পদ লুণ্ঠন এবং দুর্নীতির জন্য। মানি লন্ডারিং করে হোক, ঘুষের মাধ্যমে হোক, অসৎ উপায়ে হোক করে আপনি রেখেছেন। হ্যাঁ, কেউ তো অলরেডি বাসায়ও পাওয়া যাচ্ছে আজকে। সুতরাং যদি বাসাও পাওয়া যায় তাহলে ভোল্টেজে পাওয়া যাবে না, এর কোনো নিশ্চয়তা নেই। বিশ্লেষকেরা বলছেন এই নিরাপত্তা লকারের বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে। প্রয়োজনে সংস্কার করতে হবে ব্যাংকিং প্রবিধি। আমার মনে হয় যে মানে স্যাম্পল র্যান্ডম ভিত্তিতে কিছু কিছু এটা বোধহয় চেক করা উচিত যে আসলে নর্মাল নাকি অ্যাবনর্মাল। সবকিছুই বিচার বিশ্লেষণ করে এবং অনুসন্ধান করে একটা জায়গায় আসা উচিত, যাতে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে দাঁড়ায়। সরকার চাইলে দুর্নীতিবাজদের নামে থাকা লকারগুলো বিধি অনুযায়ী অনুসন্ধান করতে পারে বলছেন বিশ্লেষকেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধানমন্ডি 32-এর ঘটনায় ভারতের নিন্দা প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন মুখপাত্র। জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।
আকবর হোসেন সুমনের রিপোর্ট। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছে ভারত। আর ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের জেরেই এই ঘটনা বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিয়েছে অপ্রত্যাশিত বলে। ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ভারতে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য অগ্রহণযোগ্য মনে করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িত বাংলাদেশিদের একজন গ্রেফতার এবং ভ্রমণ ভিসায় রাশিয়া যেতে সতর্কতা জারির তথ্য দিয়েছে মন্ত্রণালয়। রাশিয়ায় মানব পাচারের সাথে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরে কৌতূহলের আয়নাঘরের কৌতূহল মেটাতে বাড়িটির বেসমেন্টের পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস, তবে সেখানে মেলেনি কোনো প্রমাণ। এদিকে আজও বাকি ভবনগুলো ভেঙে ইট ও রড নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে ছাত্র জনতা, তবে সেখানে নির্মাণাধীন একটি ভবন ঘিরে মানুষের আগ্রহ। ভবনের নিচে পার্কিং এরিয়ায় পানির সন্ধান পাওয়া যায়। সাধারণ মানুষ বলছেন, পানি নিষ্কাশন শেষ হলে মিলতে পারে আয়নাঘর বা এই জাতীয় কোনো কিছু। ওনার নিচে আরো একতলা থাকতে পারে কিংবা আরো তিনতলা থাকতে পারে। নিচে আয়নাঘর নামে যেই শব্দটা উঠছে আমরা দেখতে আসছি। হিজার পরে এটা জানা যাবে এটা কি সত্যি কি আয়নাঘর। এদিকে পানি শুকিয়ে ফেলার পর আয়নাঘরের আগ্রহ নিয়ে ভিড় বাড়ে মানুষের, তবে কোনো আলামত মেলেনি সেখানে। আয়নাঘর নাই ঠিক দেখলাম না, তারপরে তো এগুলো তো পরিকল্পিত কিছু তো বোঝা যাচ্ছে না। আয়নাঘর না, এটা হচ্ছে গাড়ির বেসমেন্ট 1-2 আন্ডারগ্রাউন্ড, এটা গাড়ি পার্কিংয়ের আন্ডারগ্রাউন্ড। আমি তো আসলে দেখলাম না, নমুনা পাওয়া যাচ্ছে না যায় না করে এখানে। এদিনও দেখা যায় অনেক মানুষ ৩২-এর বাড়িগুলো থেকে ভেঙে নিয়ে যাচ্ছেন ইট ও লোহা। তারা জানান, এগুলো তারা নিজ উদ্যোগে ভাঙছেন বিক্রি করার জন্য। 30 কেজি দেখছি কালকে, এটা তো আপনার এই মনের আমুদে ভাঙতাছি। আমরা মজুরি কে দিব? এইটাই মজুরি, ভাঙে নেবে এটাই মজুরি। ভাঙা ৩২ দেখতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন উৎসুক জনতা। আমরা একটা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। আমি আসছি, আমার বোন, আমার মা, আমার ছেলে, আমার ভাগ্নি, আমরা সবাই আসছি দেখতে। সাধারণ মানুষ বলছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এমন তথ্য দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গুতেরেস। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে এসব আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। ৮ বছর ধরে মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয় বাংলাদেশের অব্যাহত উদারতার প্রশংসা করেন গুতেরেস। জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ইসি নিরপেক্ষ থেকে কাজ করতে চায়। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। চলতি মাসেই জুলাই আগস্ট গণহত্যার কয়েকটি তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর। এদিন রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া রাজধানীর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী এসব আদেশ দেন। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। সুপ্রিম কোর্টকে ঘিরে রোববারও ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে কোর্টে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী, কর্মকর্তা কর্মচারীকে পরিচয়পত্র দেখাতে হয়েছে। এর আগে শনিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন, যেতে বলা হয় উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশের সময় স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো। এই পরিচয়পত্রের মধ্যে রয়েছে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা অফিসিয়াল আইডি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের কমিটি বাতিলের দাবি জানিয়ে উত্তরবঙ্গ ব্লকের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 11:30টায় সংবাদ সম্মেলনে তারা বলেন, ত্যাগী ও বিপ্লবীদের বাদ দিয়ে এবং যাচাই বাছাই না করেই গত 8 ফেব্রুয়ারি কমিটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করে সার্বিক বিষয় জানানোর পরও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এ সময়। এছাড়া সংবাদ সম্মেলনে কমিটির 30 জন সদস্য পদত্যাগেরও ঘোষণা দেন। দুইভাবে বিভক্ত করে সে এখানে কি ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাচ্ছে, এর উত্তর আমরা হান্নান মাসুদ ভাই, আমাদের আরিফ সোহেল ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই এবং আমাদের রাজশাহী বিভাগীয় প্রধান মাইন সরকার ভাইয়ের কাছে এর উত্তর চাচ্ছি। 6 ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেটে গিয়েছিলাম, একই রূপে আমরা বৈষম্যর এগেইনস্টে আমরা আমাদের যমুনা সেতু ব্লকেটে চলে যাব, উত্তরবঙ্গ ব্লকেটে চলে যাব। রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তা এখন পানি শূন্য মরা খাল। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ 1000 কিউসেকে নেমে এসেছে। বন্ধ হওয়ার উপক্রম সেচ কাজ। ভারতের উজানে, গজলডোবা, ব্যারেজ সহ বিভিন্ন খালের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার করায় এই দুর্দশা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। তিস্তার বুকে ফসলের মাঠ, চলছে মোটরসাইকেল সহ নানা যানবাহন। দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে গেছে নদীর বেশিরভাগ অংশ। ফলে বিপাকে তিস্তার উপর নির্ভরশীল রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার প্রায় 1.5 কোটি মানুষ। তিস্তা ব্যারেজের মাধ্যমে এই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে ধান চাষ হতো, সেটাও বন্ধ হবার উপক্রম। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি নিজস্ব অর্থায়নে নদী খনন করে বর্ষায় পানি ধরে রাখার ব্যবস্থা করা। 2 বছর থেকে শুনতেছি নদী খনন হয়, কিন্তু নদীর কোনো কাজ হইতেছে না। শুষ্ক মৌসুমে ওরা ক্যানেল দিয়ে পানি নিয়ে যাচ্ছে ওদের কাজে। তেল কিনে নিয়ে আমরা মেশিন চালাইতেছি, পাম্প চালাইতেছি। অনেক আবাদি জমি বাইরে হইতো, মানুষ আবাদ করত, অনেক উন্নতি হইতো। এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রয়োজনে 250 বছরের নদী সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব অর্থায়নে প্রয়োজনে তিস্তা নদী খনন করে আমাদের জলাধার নির্মাণ করে আমাদের বুদ্ধি, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এই বিষয়টি সরকারকে ভাবতে হবে। এই 237 বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। উজানে পানি প্রত্যাহারের কারণে ভাটিতে এই সংকট তীব্র বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আপ স্ট্রিম থেকে পানি উইথড্র করলে ডাউন স্ট্রিমে কিছুটা পানি প্রবাহ কমে যায়, তো সেক্ষেত্রে সেটা ব্যালেন্সিং করার জন্য আমরা দিনের বেলা পানি উইথড্র করে রাতের বেলা নদীতে পানি ছেড়ে দেওয়া হয়। তিস্তা রক্ষায় দ্রুত নদী খনন সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
এদিকে চলতি বছরের ডিসেম্বরের মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় গণশুনানির সময় তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে ভাঙন প্রতিরোধে টেন্ডার আহ্বান করা হবে যেন মার্চ থেকে কাজ শুরু করা যায়। আর স্থানীয় সরকার আসিফ মাহমুদ বলেন, অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই সাথে চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন কাজও করা হবে। এ সময় বিদেশিদের মুখাপেক্ষী না হয়ে দেশীয় অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ভারতের কাছ থেকে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ের আহ্বান জানান তিস্তা পাড়ের মানুষ। তিস্তার নদীর সমস্যা নিরসনকল্পে কাজ করবে। পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছে। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। দিন দিন রাজধানীর নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় ফুটপাতের গণ্ডি পেরিয়ে প্রধান সড়কও দখলে চলে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে। এমনকি পথচারী পারাপারের ওভারব্রিজেও অবস্থান নিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ অবস্থায় সংকুচিত হয়ে পড়েছে মানুষের চলাচলের পথ। সমাধান হিসেবে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন চান ফুটপাতের ব্যবসায়ীরা। পুলিশ বলছে, উচ্ছেদেও সমস্যার সমাধান মিলছে না। এরশাদ আলীর তোলা ছবিতে দীপু শিকদারের প্রতিবেদন। নিউ মার্কেট আর উল্টো পাশে চাঁদনি চক, যতদূর চোখ যায় সড়কের দুপাশে সারি সারি ছোট বড় দোকান। তাছাড়া ওই সড়কে যতগুলো মার্কেট রয়েছে তার সিংহভাগের ফুটপাত দখল হয়ে আছে বছরের পর বছর ধরে। এখানে ছোট বড় দোকানগুলোর কারণে দিনে দিনে সরু হয়ে এসেছে ফুটপাত। সম্প্রতি ফুটপাতের গণ্ডি পেরিয়ে প্রধান সড়কে চলে আসছে দোকান। পথচারীদের পথ চলতে পড়তে হচ্ছে বাধার মুখে, তৈরি হচ্ছে যানজট। যাত্রী নামার সম্ভব না, এই ফুটপাত হলে গাড়ি এরা মনে করেন সব দখল করে লইছে রাস্তা। চলাচলের রাস্তাটা ঠিক না রাখলে আমাদের যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। ফুটপাত চলতে গেলে মানুষের যেভাবে দোকান ফুডের উপরে ওইভাবে চলতে গেলে তো অবশ্যই সমস্যা হয়। রাস্তাটা অর্ধেক বন্ধকতা সৃষ্টি হয়ে থাকে, চলাচল করতে পারি না আমরা ঠিকমতো। আমরা সাধারণ জনগণ এই পথ দিয়ে চলাফেরা করে এই যাতায়াতের প্রচুর প্রবলেম। আসলে এই ব্যাপারে আমাদের খুব সতর্ক হওয়া উচিত। শুধু তাই নয়, নিউ মার্কেট নীলক্ষেতে পারাপারের ওভারব্রিজটির অধিকাংশ জায়গাও চলে গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। তাদের দাবি, এসব দোকানের কারণে কারো সমস্যা হচ্ছে না। মানুষের আসার জন্য আমরা রাস্তা রাখি, তারপর দোকান সাইডে রাখছি। কোনো পাবলিকের তো মনে হয় না কোনো প্রবলেম হয়। আগে পরে দেখা যায় আমরা এই লাইনগুলো ছিল, এখন এটা আবার পারছে কিভাবে সেটা তো তারাই বলতে পারবে, কারণ এখানে গতবার একজনের পর একজন থাকে। অনেকগুলো উঠে যায়, আমাদের ফ্যামিলি চলবে, আমরা কি করে খাবো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনর্বাসন করলেই একমাত্র এই সমস্যার সমাধান মিলবে বলে মনে করেন তারা। যাদেরকে ক্ষমতা আছে বা যারা ওই পর্যন্ত নিতে পারবে তাদের লোকজনই থাকবে। কোনো একটু খালি নেই, দেখেন এই যে একটা ওই এই সাইডে তো লাগাইছে, এই সাইডেও লাগাইছে, যে আমরা নিচে একটু লাগামো এই জায়গা নেই। সিটি কর্পোরেশন যদি আমাদের যে কোনো একটা জায়গা মতো উদ্যোগ করে যদি দেয় সবাইকে, যে এই জায়গাটা আপনারা করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ডিএমপি বলছে, উচ্ছেদ অভিযান চললেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না। একদিকে তাদের উচ্ছেদ করছি আর আরেকদিকে যেতে যেতে আবার তারা সেই সড়কে চলে আসছে, যেটা অনাকাঙ্ক্ষিত। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা নানাভাবে জনউপদ্রব সৃষ্টি করছে। সমস্যা সমাধানে ফুটপাতের ব্যবসায়ীদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানায় পুলিশ। বিঘ্ন ঘটে এরকম কোনো কর্মকাণ্ড যেন না করে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বাফুফের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন সাফ জয়ী 18 নারী ফুটবলার। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
86। হ্যাঁ। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। রাজধানীর গুলশানে বিলাসবহুল ভবনের সঙ্গে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র মিলেছে এবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয় 2014 সালে গুলশানে বিলাসবহুল ওই 10তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপের নাম তালিকাভুক্ত ছিল। বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। রাজধানীর আভিজাত এলাকা গুলশানে 10তলা এই অ্যাপার্টমেন্টের নাম সিদ্দিকস। 2014 সালে টিউলিপ সিদ্দিকের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা ছিল গুলশানের এই বিলাসবহুল বাড়িটি। তখন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন তিনি।
বিটি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে নতুন করে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট এই বাড়ি নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, আনুষ্ঠানিক নথিতে 10 তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপের নাম তালিকাভুক্ত ছিল। ভবনটি টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক নাকি পরিবারের নামে তা স্পষ্ট নয়। এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির সন্ধান মিলল। সম্প্রতি টিউলিপ সিদ্দিক তার বাবার পারিবারিক অবকাশ যাপনের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। গাজীপুরের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি নামে অবকাশ যাপনের এই বাগান বাড়ি নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একসময় সুনামগঞ্জ 16 ঘর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট সহ নানা টুর্নামেন্টের আয়োজন হতো। এখন সেখানে প্রশাসনেরই সহায়তায় বছরের বেশিরভাগ সময় জুড়ে চলে নানান ধরনের মেলা। এতে শিশু কিশোররা পারছেন না এই মাঠে খেলাধুলা করতে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামটি সবার কাছে 16 ঘর খেলার মাঠ নামেই বেশি পরিচিত। একসময় বছর জুড়েই এই মাঠে থাকত নানা টুর্নামেন্ট ও খেলাধুলার আয়োজন। এটা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। কারণ আমার মনে হয় এই মাঠে যদি কোনোদিন কথা বলতে পারতো, সে নিজেও কষ্ট থেকে বলতো যে আমাকে মুক্তি দিন। আমরা আশা করব এখনও যে অবস্থায় আছে সে অবস্থা থেকে ফিরে আসুক, মেলাটা এখানে বন্ধ হোক, খেলার মাঠে খেলা হোক। কিন্তু এখন আর খেলা নয়, মাঠে আয়োজন করা হয় মেলার। এই মেলার কারণে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আর এলাকায় গরিব মানুষ আরও গরিব হয়ে যাবে। জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকবার হয়েছে মেলা, ফলে 2 থেকে 3 মাস পর্যন্ত মাঠ থাকে মেলার দখলে। গ্রামীণ অর্থনীতি জেলার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং এর সাথে জড়িত মানুষের আয়ের একটা পথ করে দেওয়ার জন্য এই মেলা করা হয়েছে। মেলার অনুমতি দিলেও মাঠের পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা জানালেন সিলেট বিভাগীয় কমিশনার। মেলা যদি অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে মেলা শেষে খেলার মাঠটা অবশ্যই পূর্বাবস্থায় যে অবস্থায় আবারও এটা ফিরাই দিতে হবে। খেলাধুলার জায়গা না পেয়ে ধীরে ধীরে খেলোয়াড় মাঠ বিমুখ হয়ে পড়ছেন। খেলার মাঠ ফিরে পেতে চান ভুক্তভোগীরা। মাহফুজ মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক 1308, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমান্ড সেন্টার। ম্যাথস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিটি আইডিয়ালের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব। কেন্দ্রীয় ব্যাংকে মেলেনি অভিযুক্ত 25 জনের লকার, বাকিদের বিষয়ে আবারও হবে অভিযান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরানো হলো ধানমন্ডি 32 নম্বরের বেসমেন্টের পানি, আজও ইট রড নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।